যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়ে জঙ্গল সলিমপুরে র্যাব এবং পুলিশের ক্যাম্প ভেঙেছে তাদের চিহ্নিত করা হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকা দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, এই এলাকা বিচ্ছিন্ন সন্ত্রাসীদের জনপদ হতে দেয়া হবে না। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকেই ৩,১০০ একরের দুর্গম জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর এলাকায় মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন কেন্দ্র করে জঙ্গল সলিমপুর জুড়ে এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:30টায় আলীনগরে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানান, এই জনপদ আর সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। এখানকার সড়ক উন্নয়ন করে সীতাকুণ্ড চট্টগ্রাম শহর হাটহাজারী সড়কের সঙ্গে যুক্ত করা হবে। সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তিনি আরও বলেন, এলাকায় যারা দীর্ঘদিন বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হবে না। কেউ যদি উচ্ছেদের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তবে তা আগে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার, সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ লিংকের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুরের বাসিন্দারা জানান, তারা এলাকায় শান্তি ও নিরাপত্তা চান। আমাদের শান্তি মতো আমরা থাকতে পারি, যে আমরা গরিব দুঃখী, আমরা কোথায় যাব? বর্তমানে সরকার যেহেতু আমাদের নিরাপত্তা দিছে, কিন্তু নিরাপত্তা হয় নাই, আমাদের নির্যাতনের শিকার হয়েছি আমরা। যেহেতু আমরা কষ্ট করে জায়গাটা নিচ্ছি, গরিব মানুষ আমরা চাইতেছি আমরা ফ্যামিলি নিয়ে সবাই শান্তিপূর্ণ থাকতে চাইতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনের এক সপ্তাহ আগে জঙ্গল সলিমপুরের নবনির্মিত র্যাব ও পুলিশের ক্যাম্পে ভারী অস্ত্র দিয়ে হামলা এবং বুলডোজার চালিয়ে ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব জনপদে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পাহাড়ি অঞ্চলের প্রায় ৩,০০০ একর খাস জমি উদ্ধার করে অত্যাধুনিক কারাগার তৈরি, সরকারি দপ্তর ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এ নিয়ে সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে তৈরি প্রতিবেদনের প্রথম পর্ব আজ। জঙ্গল সলিমপুর এ নামেই মানুষের মনে জেগে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী জনপদের ছবি। এলাকার লোকজনের দাবি, সরকারি নিয়ন্ত্রণের চেয়ে এখানে প্রভাবশালী গোষ্ঠীর দাপট ছিল বেশি। চলত সন্ত্রাসী শাসন, জিম্মি ছিল ১.৫ লাখের বেশি বাসিন্দা। এই জঙ্গল সলিমপুরে চলতি বছরের ১৯শে জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তবে সম্প্রতি যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর মুক্ত করা হয় সন্ত্রাসীদের হাত থেকে। অতি সম্প্রতি জঙ্গল সলিমপুরের এই সম্পত্তিগুলো সরকার রিকভারি করছে। এই সম্পত্তির ভিতরে কারাগারকে ৭০ একর সম্পত্তি ওখানে বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মেট্রোপলিটন শহরের বন্দীদের ওখানে রাখার জন্য একটা কারাগার নির্মিত হবে। চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পার এলাকার বর্তমান কারাগারে ধারণ ক্ষমতার ৩ গুণ বন্দী রয়েছে। ২৫০০ বন্দীর জন্য ব্যবস্থা থাকলেও রয়েছে ৬,৩৩৮ জন। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন জেলা প্রশাসক। ওভারলোডেড, হাইলি ওভারলোডেড এই জেলখানা, এবং চাইলেই আপনি এই জেলখানাকে বড় করতে পারবেন না। দেয়ার ইজ নো স্পেস অ্যাট অল। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে। তবে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা চান প্রাকৃতিক সম্পদে ভরপুর জঙ্গল সলিমপুরের
প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই যেন কারাগার নির্মাণ করা হয়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের 2000 মেট্রো কারাবন্দীদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের বরাদ্দ চেয়ে চিঠি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। হাসিবা আলী বর্ণা, ৭১। পহেলা জুন থেকে রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন তারা অপেক্ষায় রয়েছেন। মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন বিষয়ে যেসব সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি এবং তার 2 নাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। নিহত 2 শিশুর বাবা মামলাটি দায়ের করেছেন। তিনি দাবি করেন অভিযুক্তরা নেশাগ্রস্ত। প্রতিবেশী এবং স্বজনরা জানান নিহত বেবি বেগম এবং বড় নাতি শামীমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো অভিযুক্ত রফিকুলের। পুলিশ জানায় আসামিকে ধরতে একাধিক টিম কাজ করছে। রাজু হাওলাদারের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল থেকে খুলনার সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লায় ভিড়, শোক এবং আতঙ্ক সেখানে। এই মহল্লার একটি ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় নানি বেবি বেগম, তার 2 নাতি 14 বছরের শামীম ও 4 বছরের মুস্তাকিমের মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশী ও স্বজনরা জানান বেবি বেগমের সঙ্গে তার মেয়ে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের বনিবনা ছিল না, প্রায় ঝগড়া বিবাদ হতো। নিহত 14 বছরের শামীমের সঙ্গেও ঝগড়া হতো রফিকুলের। বৃহস্পতিবারের দিন এই বাচ্চা দুটো এবং ওই যে কাকি মারা গেছে, উনি এই মহল্লার ভিতরে সব জায়গা দিয়ে গোশ খুঁটিছে। আসরের নামাজের পরের থেকে ওনাদের আর আমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। যদি সে জড়িত না থাকে সমস্ত মানুষের কাছে জানাবে, খোঁজ করবে এলাকায় পাড়ায় সব জায়গায়, কি তাই না? যে আমার বাচ্চারা গেছে বা আমার মারে খুঁজে পাচ্ছি না, বা হয়তো কোনো আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, আমার না জানায়, আসে না এরকম, সে তো কিছুই করেনি। তার মানে কি নীরবতা কি বোঝায়? আমারে বললো যে বাবা একটু 3 লাইনে ফোন দিয়ে দাও। আমি জিজ্ঞাসা করলাম যে কি কারণে ফোন দেবো। বলতেছে আমার বোনটা 3 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না, আর ও যে রুমে থাকে সেই রুম থেকে গন্ধ বেরোচ্ছে এবং বাইরের থেকে তালা দেয়া। 3 হত্যার ঘটনায় শিশু দুটির বাবা মাসুম ব্যাপারী রফিকুলকে মূল আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন সাবেক স্ত্রী ও তার দ্বিতীয় স্বামী দুজনেই নেশাসক্ত ছিল। রফিকুল পেশায় ট্রাক চালক। আমি ঈদের দিন সকালবেলা আমি আমার সন্তানকে মাংস দিয়ে গেছি, আমি খাইনি। আমার বললো বাবা তুমি আমার সাথে একটু দুপুরে খাও, আমি খাইনি। ওই আমার সাথে শেষ কথা। সহকারী পুলিশ কমিশনার জানান অভিযুক্ত রফিকুলকে ধরতে একাধিক টিম কাজ করছে। এছাড়া ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর সে দেখেছে কিনা এটা এখনো আমাদের কাছে বলেনি স্পষ্ট করে। দ্বিতীয়ত হচ্ছে সে তার বক্তব্য হচ্ছে যে সে ঘরে শুয়েছিল, এমন ঘুমোইছে যে কি হয়েছে সে টের পায়নি। প্রায় 4 বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তার প্রথম স্বামী মাসুম ব্যাপারীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2 সন্তান শামীম ও মুস্তাকিম মায়ের সঙ্গে বসবাস করছিল। শনিবার বিকেলে বাসাটির একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। 3 জনের মরদেহ দাফন হবে স্থানীয় বসুপাড়া কবরস্থানে। হাসান আহমেদ, ৭১। নোয়াখালীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কে পথ রোধ করে জোবায়ের হোসেন রাকিব নামের এক তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9:30টার দিকে বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের পাক মুন্সির হাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান
রাকিব ঢাকা এবং নোয়াখালীর বিভিন্ন শপিং মলে চাকরি করতেন। ৩-৪ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে এলাকার এক দোকানদারের কথা কাটাকাটি হয়। এরই জেরে দুর্বৃত্তরা তার পথ রোধ করে হামলা চালায়। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ এবং হামলাকারীদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে যুবক জোবায়ের হোসেন রাকিবকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে অন্তত 10 থেকে 12টি বাড়িঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং নিহতের স্বজনরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, কাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বা বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশ এটা নিয়ে কি বলছে আসলে? হ্যাঁ নুসরাত, আপনি যেমনটি বলছিলেন, আমি ঠিক এখন এই নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরের দক্ষিণ খানপুর গ্রামে রয়েছি। মূলত এখন এই বেশ কয়েকটি বাড়ি একেবারে পুরুষ শূন্য। গতকাল রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রবাসী যে হানিফের ছেলে জুবায়ের হোসেন রাকিবের যে পিটি হত্যা করা হয়েছিল, সেই ঘটনার জের ধরে ঠিক বেলা 12টার দিকে এই দক্ষিণ শরীফপুর গ্রামে বাড়িঘরে একেবারে আমি দেখেছি যে যতটুকু বাড়ি অর্থাৎ 10 থেকে 12টি বাড়িঘর একেবারে আগুনে বশীভূত করে বসে গেছে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে এখন সেই বাড়িঘর থেকে ধোঁয়া উঠতেছে এবং কিছু কিছু ঘর থেকে আগুনও বেরোচ্ছে। শুধু যে বাড়িঘরে আগুন দিয়েছে তা নয়, এই ছাড়াও বেশ কয়েকটি অর্থাৎ আরও 10 থেকে 12টি ঘর কুপিয়ে তছনছ করা হয়েছে এবং যেই বাড়িঘরগুলোতে আগুনে লাগানো হয়েছে বা কোপানো হয়েছে সবগুলো বাড়ি এখন পুরুষ শূন্য, নারী শূন্য, শিশু শূন্য, অর্থাৎ কেউ এই বাড়িগুলোতে নেই। মূলত যে রাকিবের যে স্বজনরা রয়েছেন বা তার গ্রামের যে এলাকাবাসী রয়েছেন, তারা আমরা যতটুকু জানতে পেরেছি বিক্ষুব্ধ হয়ে অর্থাৎ রাকিবকে হত্যার ঘটনার প্রতিবাদে তারা 12টার দিকে সংঘবদ্ধ হয়ে 50 থেকে 60 জন একেবারে পাটমুন্সিরহাটের যে বাজার শরীফপুরে, সেই বাজারের পাশের একেবারে লাইন ধরে যে বাড়িঘর রয়েছে সবগুলো বাড়িতে তারা এই আগুন লাগিয়েছেন। এখন আমি সেই এলাকায় রয়েছি। ইতিমধ্যে এখানে র্যাব, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ সবাই এসেছেন এবং সবাই এই এখন এলাকায় রয়েছেন। তবে আতঙ্ক বিরাজ করতেছে, কারণ মানুষজন এখন এই এলাকাতে নেই। সবাই বিভিন্ন ধরনের জায়গায় আশ্রয় নিয়েছেন এই বাড়িঘরগুলোর মানুষ। পুলিশ বলছেন তারা বিষয়টি দেখতেছেন এবং তারা এই এলাকায় মোতায়েন রয়েছেন। আপনি জানেন যে যেহেতু রাকিব গতকাল রাতে হাসপাতালে মারা গেছে, কিছুক্ষণ পর তার মরদেহ এই গ্রামে আনা হবে এবং তার বাড়িতে একটি শোক চলছে। তারাও এই ঘটনার বিচার চেয়েছেন। তবে যে বাড়িঘরগুলোতে এখনো আগুন জ্বলছে, পুরুষ শূন্য বাড়িগুলো, সাধারণত এই বাড়িগুলো এখন কেউ নেই, সবাই দিক বিদিক ছুটাছুটি করে দূরে চলে গেছেন। আমরা এখন সেই এলাকায় অবস্থান করছি। এই ছিল আমার কাছে এখানকার পরিস্থিতি। নুসরাত, অনেক ধন্যবাদ মিজানুর আপনাকে। দর্শক, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান। পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাদা জায়গা থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। রবিবার সকালে আমরাগাছিয়া ইউনিয়ন থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করে মঠবাড়িয়া পুলিশ। নিহতরা হলেন ওই ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ এবং সাগর। এখনও নিখোঁজ রয়েছে ইউসুফ নামের একজন। পুলিশ জানিয়েছে আব্দুর রশিদকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। ভোরে এলাকার এক মাদ্রাসার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া একই এলাকায় বাড়ির পেছন থেকে উদ্ধার হয়ে সাগর নামে আরও একজনের মৃতদেহ। পটুয়াখালীর কলাপাড়ায় বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থী তাজুল ইসলামকে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শনিবার রাত 11:30টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় ওই হত্যাকাণ্ড হয়। এরই মধ্যে হত্যার দায়ে রিয়াদ, সজীব এবং হৃদয় নামে 3 কিশোরকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকার লোকজন। তবে হত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে আটক 3 কিশোরের। মামলা দায়েরের প্রস্তুতি চলছে কলাপাড়া থানায়।
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টর সিটি স্ক্যান হাসপাতালে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সকাল 8টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এলাকার লোকজন সিসিটিভির ফুটেজ দেখে বলেন, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল আইডি পরিবহনের একটি বাস, ঠিক তার পেছনে ছিল বগদাদ পরিবহনের আরও একটি বাস। দুই বাসের বেপরোয়া গতিতে সড়কের পাশে থাকা বিল্লালকে চাপা দেয় বগদাদ বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও 12 জন যাত্রী আহত হন। রবিবার সকালে উপজেলার ঠুটিয়াপাড়ুর এলাকায় গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গাইবান্ধাগামী নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঠুটিয়াপাকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যান। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকার লোকজন। সড়কপথে নিরাপদে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পরিবহনের চাপ বাড়লেও এখনও যানজট শুরু হয়নি। ফেরি পারাপারে সময়ে ঘাটে কোনো অস্বস্তির অভিযোগ করেননি যাত্রীরা। তবে ঈদের সুযোগে কোনো কোনো পরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কাজে ফেরার যাত্রার শুরুতে উত্তরের প্রবেশদ্বার হাটি কুমরুলে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের চাপ। সকালের দিকে জাতীয় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে পরিবহনের চাপ। দূরপাল্লার বাসে সিট পেতে কাউন্টারগুলোতে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের অভিযোগ, ঈদের ছুটিকে সুযোগ বানিয়ে বহু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। ছুটি অল্প কয়েকদিন চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আরো ধরুন এই রাস্তাঘাটের ভাড়ার বিষয়টা। ঘর ফেরা মানুষ যে ভোগান্তি নিয়ে বাসায় আসছিল এবং তাদের যাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা আর কি। এখানে সুষ্ঠু কোনো তদারকি নাই আর কি। গাড়ি ঘোড়া তো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো, ভাড়া বেশি। আসার সময় সেম পরিস্থিতি, কোনো গাড়ি পাওয়া যায় না, পাওয়া গেলে ভাড়া দ্বিগুণ, যাওয়ার সময় সেম পজিশন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। আমরা ভাড়া মোতাবেক আমরা টিকিট বিক্রি করতেছি। আর এখন যেগুলো আছে নরমালি বাজার এখন মোটামুটি সাধারণ আছে আর কি। রোডে এখন চাপ কোনো তেমন কিছু নাই, মোটামুটি বিকেলের দিকে চাপটা বাড়বে। রোববার ভোর থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা রাজবাড়ির দৌলদিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে করে আসছেন পাটুরিয়ায়। ফেরিগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান তারা। নিরাপদে আসছি, ঘাটও কোনো গোলযোগ নাই, অনেক ভালোভাবে আসতে পারছি এখানে এই পর্যন্ত। এদিকে দৌলদিয়া ফেরিঘাটেও ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল করছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। শনিবার ভোর থেকে দৌলদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ভোগান্তি হয়নি। শাকিলা সিথি, 71। ঈদের ছুটি শেষে কাজের টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কে ভিড় কেমন দেখছেন যদি জানান। আমরা সকাল থেকেই এই ঢাকাতে প্রবেশের এই জায়গা কাঁচপুর চিটাং রোডের এই জায়গায় আছি, যেখান দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় 37টি জেলার যানবাহন প্রবেশ করে থাকে। আমরা সারাদিনই যে বিষয়টা লক্ষ্য করলাম, সকাল থেকে কিছুটা চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে একটু চাপ বৃদ্ধি পেয়েছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কর্মমুখী মানুষ ঢাকা থেকে আসতেছে। তবে অধিকাংশ মানুষের মুখে একটা কথা ছিল যে এবারে যাত্রাটা, ঈদ যাত্রাটা তাদের স্বাচ্ছন্দ্যময় ছিল এবং তারা তেমন কোনো যানজট কিংবা ভোগান্তির শিকার হয়নি। তারা এটাও বলছে যে প্রশাসনিক যেই এবার তৎপরতা ছিল, পুলিশ থেকে শুরু করে র্যাব এবং জেলা উপজেলা পর্যায়ের যে মোবাইল কোর্টগুলো ছিল, পথে পথে তারা এই তদারকি দেখেছে। এতে করে তারা স্বস্তির একটা যাত্রার কথা আমাদেরকে জানিয়েছে। তবে একটু আক্ষেপের জায়গা ছিল যে যাওয়ার সময় তার অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। আসার সময়ও সে অনেকটা এরকমই একটা পরিস্থিতির কথা সাথে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে যে অতিরিক্ত
অতিরিক্ত ভাড়া যেখানে নেওয়া হচ্ছে সেই জায়গাটা যদি একটু সরকার দেখভাল করতে পারতো তাহলে হয়তো এবার আরো একটু ভালো তাদের কমফোর্ট স্বাচ্ছন্দ্যের জায়গাটা আরো একটু ভালো হতে পারতো। তো নুসরাত, মোটের উপরে সবচেয়ে বড় ধরনের কোনো আক্ষেপ না থাকলেও কিংবা বড় ধরনের কোনো জটিলতা যানজট না হলেও এখন পর্যন্ত কিছু খানাখন্দক এবং মহাসড়কের কিছু ধীর গতির যানবাহন চলার কারণে গতি অনেক সময় লেগেছে, গতি স্লো হয়ে গেছে দূরপাল্লার গাড়িগুলোর, এই একটা অভিযোগ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জেনে থাকবেন যে এখানে অটো রিক্সাগুলো মহাসড়কের মধ্য দিয়ে চলে, যাতে করে বড় বাসগুলো তাদের গতি ধরে রাখার একটা সমস্যা তৈরি হয়। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে যাত্রী আসছেন মহাসড়কে, গাড়ির চাপও বেড়েছে, কিন্তু স্বাচ্ছন্দ্যেই তারা আসছেন। আমরা পুলিশি তৎপরতা দেখেছি, র্যাবের টহলও দেখেছি, এতে করে তাদের যাত্রাটা এই যাত্রায় বা শুভ করেই হয়েছে বলে তাদেরকে আমরা জানিয়েছেন। নুসরাত, আরেকটা কথা বলতে হয় যে নারায়ণগঞ্জের যে প্রায় শ্রমঘন জায়গা, এখানে শ্রমিকরা আসতে শুরু করেছে, হয়তো 2-1 দিনের মধ্যে সবাই এসে পড়ে কর্ম চঞ্চল আবার শুরু হবে। এই ছিল নারায়ণগঞ্জের মহাসড়ক থেকে নুসরাত। অনেক ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান। ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার। যাত্রীদের যেন সমস্যা না হয় সেজন্য বড় ঘাটগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘাটের সমস্যা সমাধানেও কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। রবিবার দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন। চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 5 আগস্টের পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে, তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুত অবশিষ্ট কাজ শেষ করা হবে। সময়ের সাথে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে বলেও তিনি জানান। ময়মনসিংহে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর চামড়ার হাট। ট্যানারি মালিক এবং বড় ব্যবসায়ীদের অনুপস্থিতিতে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। আড়তদারদের অভিযোগ, মৌসুমি ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়া মজুত করে রেখেছে। বাবুল হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা দাওকান্দা থেকে 37টি কোরবানির পশুর চামড়া নিয়ে রবিবার শম্ভুগঞ্জ হাটে এসেছেন মৌসুমি ব্যবসায়ী সিদ্দিক মির। কিন্তু হাটে ট্যানারি মালিক বা বড় ক্রেতা না আসায় চামড়া বিক্রি করতে পারছেন না। ঈদের দিন ও পরের কয়েকদিন যারা চামড়া সংগ্রহ করেছেন তারাও এখন লোকসানের শঙ্কায়। বিক্রি না হওয়ায় লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে হাজার হাজার চামড়া। শনিবার নির্ধারিত হাটেও ট্যানারি মালিকদের কেউ না আসায় বেচাকেনা হয়নি। আগামী শনিবারের হাটের দিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। আমার 37টা চামড়া, অল্প কয়টা চামড়া লিয়েছি আমি কষ্ট করে আমার জীবনটা বাঁচবো। ট্যানারি আশায় নির্ভর করে চামড়া কিনছি, সেরা আসলে আমরা হয়তো কিছু নামাবো, এরা যদি না আসে তো আমরা লস হয়ে যাবে। ওই সরকারের যে রেট দিছে ওই উচিত দাম দিয়া 2 দিন নে আমাদের জানডা বাঁচবো। গত বছর আমরা অনেক মার খেয়েছি। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে ট্যানারি মালিকদের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। হুজুর যারা আমাদের যায় লবণ দেয়, হুজুর ওনারা তো চামড়ার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। তারা লবণ দেয়, তারা চামড়ার সাথে সাথে লবণ বিক্রি করে দেয় খোলা বাজারে। আমরা যারা চামড়ার সাথে জড়িত, যদি এই সহযোগিতা আমরা পাই তাহলে আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। শম্ভুগঞ্জ হাটের ইজারাদার বলছেন, বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ থেকেও বিপুল পরিমাণ চামড়া এই হাটে আসে। আগামী শনিবারের হাটে লবণযুক্ত লক্ষাধিক চামড়া উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইল, নেত্রকোনা, আপনার এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাটি অঞ্চল, ওইসব সমস্ত চামড়া এই সমজ বাজারে আসে। সমজ বাজার একটা বৃহত্তর বাজার। সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় 2 টাকা বেশি। তবে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, বাস্তবে সেই দামে চামড়া বেচাকেনা হয়নি। শাকিলা শম্পা, 71। ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। বেশি ভিড় দেখা যাচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়। তবে এই অপার সৌন্দর্যের কাছে এসে নৌকা ভাড়া এবং অন্যান্য অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু দর্শনার্থী। অন্যান্য বিনোদন কেন্দ্রেও নিরাপত্তা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদনে বিস্তারিত।
ঈদের ছুটিতে এখন পর্যটকে মুখর ভোলাগঞ্জের সাদা পাথর, স্বচ্ছ পানি, পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন পর্যটকরা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। Bandar city is very beautiful and the environment is good than another city. It's known as Spain also like. It's beautiful. It's beautiful. তবে পর্যটকরা অভিযোগ করেন তাদের ভ্রমণের আনন্দ কিছুটা ম্লান করেছে নৌকা ভাড়ার অত্যাচার। এছাড়া কিছু ইজারাদারদের আচরণ ছিল অসৌজন্যমূলক, যেটা পর্যটক বান্ধব নয়। কোনো টুরিস্ট পুলিশ দেখি নাই এবং কোনো ম্যাজিস্ট্রেট দেখি নাই। আমি যতটুকু দেখতেছি প্রশাসনের লোকের মধ্যে বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষা করতেছে, পাশাপাশি টুরিস্টদেরকে গাইড করতেছে। যারা অতিথি আসেন তাদের নৌকা ভাড়ার বিষয়টি একটু খেয়াল রাখতে হবে, অবশ্যই সেটি রিজনেবল হওয়া প্রয়োজন। ন্যাচারাল যে ভিউটা, এটা আমরা তো সচরাচর পেয়ে থাকি না, বন্ধ ছুটি চাটা হয় না, আমরা কর্মজীবী মানুষ, তো সেই সুবাদে ঈদে যখন ছুটি পাই তখন চলে আসি। ভালোই লাগছে, কিন্তু আমাদের পরিবেশ দিকে একটু নজর দেওয়া উচিত। নিরাপত্তা নিয়ে দর্শনার্থীরা জানান প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার কথা বলা হলেও অধিকাংশ এলাকায় বিজিবি ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে বরাবরের মতোই প্রশাসনের দাবি, পর্যটকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেটের এই সাদাপাথর পর্যটন স্পটে এসে পর্যটকরা নৌকা ভাড়াসহ নানান অব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরছেন। তবে সকল পর্যটকদের একটাই প্রত্যাশা, সরকার যাতে এই সাদাপাথর পর্যটন স্পটের দিকে আরও বিশেষ নজর দেয়। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সাদাপাথর, সিলেট। প্রতি বছর ঈদের ছুটিতে মৌলভীবাজারে লাখো পর্যটকের সমাগম হলেও এবারের চিত্র ভিন্ন। পর্যটন ব্যবসায়ীরা জানান, দেশব্যাপী চলমান হামের প্রাদুর্ভাব এবং টানা ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যটক এবার কম এসেছে। এছাড়াও সড়কেরও বেহাল দশা। তবে ঈদের ছুটিতে যারা এসেছেন তারা প্রকৃতির চিরচেনা সবুজের মাঝে ফিরে পেয়েছেন নির্মল প্রশান্তি। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য এবং ছবিতে বিস্তারিত। প্রতি বছর ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমি মৌলভীবাজারে ভিড় জমত পর্যটকের। শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ জেলার পর্যটন স্পটগুলো দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে উঠত। তবে এবারের চিত্র ভিন্ন। সাম্প্রতিক কালে অতিমাত্রায় ঝড় বৃষ্টি এবং দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদের ছুটিতে পর্যটকদের আগমন অনেকটাই কমেছে। এছাড়া সড়ক মহাসড়কের যানজট, পর্যটন এলাকার সড়কগুলোর বেহাল দশা সহ নানা কারণে পর্যটক কম। আসার পথে রাস্তাটা যদি সরকার একটু নজর দেয়, যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, এখানে টয়লেট থেকে ধরে অনেক কিছু সমস্যা রয়েছে। তাছাড়া যাতায়াতের ব্যবস্থা অনুযায়ী এই জায়গায় যে টিকেটের যে ব্যবস্থাটা করা হয়েছে, টিকিট অনেক ঊর্ধ্ব গতি। এরপরও যারা ঘুরতে এসেছেন তারা ছুটে গেছেন লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত আর চা বাগানে। ঈদের ছুটিতে বাচ্চাদের ছুটি, বাচ্চার বাবার ছুটি, সবকিছু মিলিয়ে আর কি ঘুরতে আসা হলো। অনেক সুন্দর উপভোগ করতেছি। আর আমি তো গেছিলাম সিলেটে, ওখানের পরিবেশটাও সুন্দর, এখানেরটাও অনেক সুন্দর। চা বাগান, সবুজ, তারপরে মাধবপুর লেকের পানি, যেটা আমরা সচরাচর ঢাকাতে পাই না। আমি এখানে এসে অনেক গাছের নাম সম্পর্কে জেনেছি, যেগুলো কিনা আমি হয়তোবা বইয়ে দেখেছিলাম, কিন্তু ওগুলোর নাম সম্পর্কে আমার জানা হয়নি। ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল ছিল পর্যটন পুলিশের। ঈদ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক আসছে এবং বিদেশিরা আসছে। আমরা তাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তা গ্রহণ করেছি। পর্যটকরা আরো বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ ও পর্যটন স্পটগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা হলে দেশি বিদেশি পর্যটকের সমাগম বাড়বে। বনশ্রী হালদার, ৭১। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক গণঅভ্যুত্থানের সময় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর ৪ দশকের বেশি সময় পরও দেশের রাজনীতিতে তার নাম এবং আদর্শ ঘিরে সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও মসজিদ মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিলের অনুদান বিতরণ করা হয়। এ সময় জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো আজকের বাংলাদেশ থাকতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা যদি সেদিন না দিত, এই বাংলাদেশের ইতিহাস হয়তো এতদিন বাংলাদেশ থাকতো কিনা জানি না। খুব বেশি হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন শেখ মুজিব। এদিকে সকালে বাগেরহাট পৌরসভার 2 ও 4 নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি হয়। এ সময় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন, স্বাধীনতার সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন। স্বাধীন বাংলাদেশে সবাই যেন আগামী দিন স্বাধীনভাবে বসবাস করতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে। শনিবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর কাশিয়ানীতে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। নূর তাজমিন নীর, ৭১। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে টানা 3 মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা আগামী 31 আগস্ট পর্যন্ত বহাল থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মোয়াল এবং পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবে না। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী এবং উদ্ভিদের প্রজনন মৌসুম। তাই প্রাকৃতিক পরিবেশ নির্ঝঞ্ঝাল রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস পারমিট ইস্যু করা হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন ৭১।